গল্পের নাম অনুভবে তুমি, পর্ব সংখ্যা 40, লেখা মুমতাহিনা জান্নাত মৌ। অতীশের পুরো বিশ্বাস ইভানের বাবার সাথে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র আছে, কিন্তু এদিকে আবার ইভানের বাবা ইভানকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এজন্য অতীশের মাথা পুরোই হ্যাং হয়ে গেল। সে কিছুই বুঝতে পারল না। এদিকে মৌরিও এখনও বিশ্বাস করতে পারছে না তার নিজের বাবা কী করে এরকম করতে পারে। তাছাড়া সবাই তার বাবাকে এক নামে চেনে। অ্যাডভোকেট মহিব সাহেব একজন সৎ এবং ন্যায়বান মানুষ। তার মতো ভালো মানুষ আর হতেই পারে না। অত সে ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল। সে বুঝতে পারছে না কিভাবে সে ইভানকে এরকম একটা ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। শুধু ইভান নয়, ইভানের সাথে তার ভাইও আছে, কিন্তু সে একা একা কী করবে। হঠাৎ অতসীর দিশান আর নিলয়ের কথা মনে হলো, কারণ ওরা দুজন এখনও ধরা পড়েনি। ইভান ওদের উপর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়ে গেছে। এখন এই দুজন মানুষই শেষ ভরসা। অতসী দিশান আর নিলয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু ওদের ফোন অফ ছিল। এজন্য ওদের সাথে আর যোগাযোগ করা গেল না। অতসী আর মৌরি দিনরাত এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে আর তাদের বাবার দিকে নজর দিতে লাগলো। তিনি কখন বাসায় থেকে বের হন আর কখন আসেন, কিন্তু মুহিব সাহেব সে আগের মতোই চলাফেরা করতে লাগলেন। ইভানকে পুলিশ ধরে নিয়ে গিয়ে তার জবানবন্দি নিল। মিডিয়ার লোকেরা ভিড় ধরে আছে। হাজার হাজার লোকের সামনে তাকে জিজ্ঞেস করা হলো কেন সে জীবিত অয়ন এবং শুভ্রকে মৃত বলে ঘোষণা করেছে। ইভান চারদিকে তাকিয়ে দেখে সবাই তার ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর সকল টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হবে এটা। ইভান আজ আর কিছু লুকাবে না, এতদিন প্রকাশ করেনি সন্ত্রাসীরা জানবে বলে। কিন্তু আজ সত্য কথা না বললে সে কিছুতেই জেল থেকে মুক্তি পাবে না। সে আজীবনের জন্য সবার চোখে অপরাধী বলেই ঘোষিত হবে। ইভান বলা শুরু করলো, আমি এখন এই মুহূর্তে যেসব কথা বলবো সব সত্য এবং এসবের যথেষ্ট প্রমাণ ছিল। আমি সেদিন কনফারেন্স ডেকেছিলাম সত্যটা প্রকাশ করার জন্য, কিন্তু সব ডকুমেন্ট তার আগের রাতে চুরি হয়ে যায়। কেউ একজন আমার বাড়িতে ঢুকে আমার রুমের মধ্যে আলমারির ভিতর থেকে ফাইলগুলো চুরি করে। এর জন্য এখন পর্যন্ত সত্য কথাটা প্রকাশ করতে পারিনি। যদি আপনারা সবাই আমার মুখের কথা বিশ্বাস করেন তাহলে আমি সব কিছু বলতে চাই আজ। ইভানের কথা শুনে সবাই হ্যাঁ বলে চিৎকার করে উঠল। ইভান তখন বলল, আমি সন্ত্রাসীদের গ্যাংকে চিনে ফেলেছি, কে বা কারা এর সাথে যুক্ত আছে বা সব জানি। আর সন্ত্রাসী অয়ন আসলে একজন সন্ত্রাসী, তবে সে নিজের ইচ্ছায় এই পেশায় আসেনি। তাকে বাধ্য করা হয়েছে। 10 বছরের এক চুক্তিতে সাইন করে নেওয়া হয়েছে, যাতে স্পষ্ট লেখা আছে এই গ্যাং থেকে বের হলে মৃত্যু অনিবার্য, আর তার সাথে তার পরিবারের প্রতিটা সদস্য বিপদে পড়বে। অয়ন তার পরিবারের কথা চিন্তা করে এই অপরাধ করে। অয়ন আমাকে সব বলেছে এবং তার ডায়েরি আমাকে দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সব প্রমাণ চুরি হয়ে যায়। আমি যখন বুঝতে পারলাম অয়ন নির্দোষ, তখন আমি তার সঙ্গ দিলাম। সেদিন সন্ত্রাসী অয়নকে মেরে ফেলার জন্য এসেছিল। তাকে যখন একের পর এক ছুরিকাঘাতে মেরে ফেলা হচ্ছিল তখন পুলিশের লোক চলে আসে। আমি তখন বুদ্ধি করে শুভ্রকে দায়িত্ব দেই। সে অয়নকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এর জন্য আমি তাদের মৃত্যুর কথা সবাইকে জানাই, যাতে করে কেউ আর অয়নের খোঁজ না করে। কারণ সন্ত্রাসীরা যদি জানতো এখন অয়ন বেঁচে আছে, তাহলে আবার মারার চেষ্টা করত। ইভানের কথা শুনে অফিসার আকরাম বলল, প্রমাণ ছাড়া কোনো কথা বলে লাভ হবে না অফিসার ইভান। আপনি নিজেকে বাঁচানোর জন্য তো মিথ্যার আশ্রয়ও নিতে পারেন। ইভান তখন বলল, আমি জেলে থাকলে কিভাবে প্রমাণ জোগাড় করব? আমাকে যদি কয়েকদিনের সময় দেওয়া হয় তাহলে হয়তো আমি পারবো। ইভানের কথা শুনে সকল পুলিশ অফিসার রাজি হয়ে গেল, শুধুমাত্র আকরাম বাদে। সে তখন সবাইকে জানালো, অফিসার ইভান যদি পালিয়ে যায় তার দায়ভার কে নেবে? সে তো দেশ ছেড়েও পালাতে পারে, বা এমন কোনো জায়গায় লুকালো আমরা তাকে আর ধরতে পারলাম না। আকরামের কথা শুনে ইভান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে সবার সামনে আকরামের শার্টের কলা ধরে বলল, এই হলো আসল ক্রিমিনাল, কারণ এর সাথে সন্ত্রাসীদের লিডারের পুরো হাত আছে। অফিসের সব তথ্যই পাচার করে। আমাকে শুধু কয়েকদিনের জন্য মুক্তি দেওয়া হোক, আমি সব প্রমাণ আবার জোগাড় করে এই কালপিটের মুখ সবার সামনে খুলে দেব। আকরামকে এভাবে অ্যাটাক করায় সবাই ইভানকে থামালো। আকরাম ছাড়া পেয়ে বলল, আমি অফিসার ইভানের গোপন তথ্য ফাঁস করে দিয়েছি বলে আমাকে সে মিথ্যা অপবাদ দিচ্ছে। তবে যদি সে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমি আমার অপরাধ অবশ্যই মাথা পেতে নেব। এইভাবে আকরাম সবার সামনে ভালো মানুষ সাজল। ইভানের কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই,
সেজন্য সে আর কিছু বলল না। কিন্তু হঠাৎ একজন সাংবাদিক পুলিশ অফিসার আকরামকে বলল, অফিসার ইভান যে একজন সন্ত্রাসী, তার কি প্রমাণ আছে? আকরাম তখন শুভ্র আর অয়নকে হাজির করালো আর তাদের জিজ্ঞেস করলো। অয়নকে জিজ্ঞেস করা হলো ইভান তার হয়ে যা বলছে তা সত্য কিনা। অয়ন কোনো কিছু না ভেবে বলে দিল সব মিথ্যা। শুভ্র সেম কথা বলল। শুভ্র আর অয়ন যখন নিজের মুখে স্বীকার করলো ইভানই তাদের লিডার আর অন্য কোনো লিডারকে তারা চেনে না, তা শুনে ইভান নিজেও অবাক হলো। অফিসার আকরাম তখন বলল, ইভান যা যা করতে বলতো এরা সেটাই করতো। ইভানের গোপন আস্তানার কথাও জানিয়েছে তারা শুভ্র। আমি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সে আস্তানা ঘেরাও করলে বিভিন্ন ধরনের অস্ত্র পায়। আকরাম সব অস্ত্র সবার সামনে রাখলো। এইসব দেখে কেউ আর ইভানকে বিশ্বাস করতে পারল না। সবাই আবার তার বিপক্ষে চলে গেল। ইভান বুঝতে পারলো আকরাম সব কাজ বুদ্ধি খাটিয়ে করেছে। কিন্তু শুভ্র আর অয়ন হঠাৎ কিসের ভয়ে মিথ্যা বলছে ইভান এটা কিছুতেই বুঝতে পারল না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে নিলয় আর দিশান আসলো। নিলয় আর দিশানকে দেখা মাত্র তাদেরকে অ্যারেস্ট করালো। দিশান তখন বলল, স্টপ, কেউ হাত দেবে না আমাদের গায়ে, ভুলে যাও না আমরা সিআইডির লোক। দিশানের কথা শুনে ইভানের মনে সাহস ফিরে এলো। সে বুঝতে পারলো দিশানের হাতে মনে হয় সব প্রমাণ এসে গেছে। কিন্তু নিলয় একটা কাগজ দেখিয়ে বলল, ওপর থেকে পারমিশন দিয়েছে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই হলো তার কাগজ। আকরাম নিলয়ের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, সিআইডি অফিসার ইভান আর সহকারী অফিসার নিলয় আর দিশানের আবেদন গ্রহণ করা হলো। তবে তাদের মাত্র 1 মাসের সময় দেওয়া হবে। এই 1 মাসে যদি তারা সকল প্রমাণ জোগাড় করতে পারে তবে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। ইভান ভাবতেও পারেনি দিশান আর নিলয় এত বড় একটা কাজ করবে। চিঠিতে আরও লেখা আছে, অফিসার ইভান তার দায়িত্ব থাকাকালীন অনেক প্রশংসনীয় কাজ করেছে। সে একজন সৎ এবং দায়িত্ববান অফিসার হওয়ায় সামান্য 2-1টা প্রমাণে তাকে সন্ত্রাসী বলা ঠিক হবে না। তাকে সেজন্য কিছুদিনের সময় দেওয়া উচিত। আর পরবর্তী দায়িত্ব পুলিশ অফিসার আকরামের পরিবর্তে অফিসার সঞ্জয়কে দেওয়া হলো। আকরাম চিঠিটা পড়ার সাথে সাথে চিৎকার করে উঠল, সে কি করেছে? তার অপরাধ কোথায়? দিশান তখন বলল, সেটা আপনার বড় স্যারকেই জিজ্ঞেস করুন। আমরা 1 মাসের সময় পেয়েছি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, আর এই 1 মাসে আপনি আমাদের ধারে কাছেও আসবেন না। আপনাকে বান্দরবন ট্রান্সফার করা হয়েছে। পুলিশ অফিসার আকরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি হলো তার সাথে? ইভানকে শেষ করতে গিয়ে সে তো নিজেই ফেঁসে গেল। ইভান ছাড়া পাওয়া মাত্র আকরামের কাছে চলে গেল আর বলল, আপাতত বান্দরবান গিয়ে থাকুন অফিসার, যখন প্রমাণ সহ ধরে দেব তখন আর বান্দরবানও থাকতে পারবেন না, সোজা রাস্তায় নামিয়ে দেব। এই বলে ইভান নিলয় আর দিশানকে নিয়ে চলে গেল। এদিকে শুভ্র আর অয়ন জেলেই থাকলো, কারণ তাদের কথার সাথে আবার ইভানের কথার মিল হচ্ছে না। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে কিছু বুঝতে পারছে না কেউ। ইভান ছাড়া পাওয়ার সাথে সাথে মিশনে নেমে পড়ল। তবে সবার আগে সে শুভ্র আর অয়নের ব্যাপারে খোঁজ নিতে লাগলো। কেন তার মিথ্যা বলছে? ইভান যা ভেবেছিল সেটাই করেছে সন্ত্রাসীরা। শুভ্র পরিবারকে কিছুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। ইভানের মাথা পুরো গরম হয়ে গেল। সে কোথা থেকে শুরু করবে এখন? শুভ্রের পরিবারকে খুঁজবে কখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করবে কখন? সবচেয়ে বেশি ভয় লাগছে শুভ্রের বোনকে নিয়ে। যদি বড় কোনো ক্ষতি হয় তার কিভাবে শুভ্রকে মুখ দেখাবে সে? কারণ তার কারণেই শুভ্রর আজ এই অবস্থা। ইভান যদি সেদিন অয়নকে বাঁচানোর জন্য শুভ্রকে তার সাথে না যেতে বলতো তাহলে শুভ্রের বিপদ কখনোই হতো না। এদিকে ইভান ছাড়া পাওয়ার কথা শুনে অতসী সেই থেকে অপেক্ষা করে আছে। শুধু অতসী না, ইভানের মা, বাবা, মরিস সবাই অধীর আগ্রহে বসে আছে। কিন্তু ইভান তাদের সাথে এখন পর্যন্ত দেখা করলো না। ইভান প্রায় রাত 3টার দিকে বাসায় ফিরল। সে বাসায় এসে দেখে এখনও কেউ ঘুমায়নি, সবাই তার জন্য অপেক্ষা করছে। ইভান বাসায় এসে আগে তার বাবাকে জড়িয়ে ধরল, কারণ তার বাবাই নিলয় আর জিশানের সাথে যোগাযোগ করে এই আবেদনের কথা বলে, যার জন্য ইভানরা 1 মাসের জন্য ছাড়া পায় নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য। ইভানের বাবা তখন বলে, সন্তানের জন্য যদি এইটুকু কাজও না করি তাহলে কিসের বাবা হলাম? অতসী আর মৌরি দুজনে হাঁ করে তাকিয়ে থাকলো। অতসী তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। ইভানের বাবা তো একদম হিরো সাজলো ছেলের কাছে। এখন তো জীবনেও আর ইভান তার বাবার কথা বিশ্বাস করবে না। মৌরি তখন অতসীকে টেনে অন্য জায়গায় নিয়ে গেল আর বলল, ভাবি, তোমার ধারণা মনে হয় ভুল। বাবাকে মনে হয় আমরা ভুল ভাবছি। বাবা যদি ভাইয়ের শত্রু হতো তাহলে এভাবে সাহায্য করতো না। অতসী কি আর বলবে? সে শুধু বলল, কারণ এই পরিস্থিতিতে কেউই বিশ্বাস করবে না ইভানের বাবাই আসল কাল্পনিক।
মৌরি তখন নিজেও চলে গেল ইভানের কাছে আর তাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো তুমি? কোনো অসুবিধা হয়নি তো? ইভান তখন বলল, না কোনো অসুবিধা হয়নি। মৌরি তখন বলল, ভাইয়া শুভ্র আর অয়ন কেন মিথ্যে বলছে জানো কিছু তুমি? হ্যাঁ, শুভ্র পরিবারে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো সন্ত্রাসীরাই ধরে নিয়ে গেছে, সেজন্য বাধ্য হয়ে শুভ্র আর অয়ন মিথ্যে বলছে। তাহলে কী হবে এখন? কীভাবে ওদের উদ্ধার করবে? আর অয়নকে কীভাবে নির্দোষ প্রমাণ করবে ভাইয়া? ইভান তখন মৌরির মাথা বুলিয়ে বলল, খুব শীঘ্রই, শুধু একটু সময় দাও আমাকে। অথচ সে আগের মতোই চুপচাপ হয়ে আছে। সে এখন পর্যন্ত ইভানের সাথে কোনো কথা বলেনি, আর বলবে বা কী করে? ইভান তো আসার পর থেকে একবার তার বাবা তো আর একবার তার মার সাথে কথা বলছে, তার দিকে একবারের জন্য তাকায়নি। ইভান হঠাৎ খেয়াল করলো অতসীকে। অতসী চুপচাপ তাকে দেখে ওর কাছে গেল এবার আর বলল, অতসী কেমন আছো তুমি? আমাকে আসা দেখে খুশি হওনি? একটা কথাও জিজ্ঞেস করছো না যে? অতসী সেই কথা শুনে বলল, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই বলে অতসী চোখ ফিরিয়ে নিল। ইভান বুঝতে পারলো না অতসীর ভাবসাব, কারণ তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। মৌরি তখন এগিয়ে এসে বলল, ভাইয়া তুই রুমে গিয়ে রেস্ট নে, তাছাড়া অনেক রাত হয়ে গেছে। এই বলে মৌরি তার রুমে চলে গেল আর সবাইকে যেতে বলল। কিন্তু ইভানের মা তখন বলল, বাবা কিছু খেয়ে তারপর রুমে যা। এই বলে ইভানের মা নিজের হাতে খাইয়ে দিল ছেলেকে। অতসী শুধু দূর থেকে দেখছে সব। সে তখন আর দাঁড়িয়ে না থেকে তার রুমে চলে গেল। এদিকে ইভানের মা আর বাবা ছেলের সাথে গল্প করতে লাগলেন। অনেকদিন পর ছেলে বাসায় আসায় তাদেরকে বেশ খুশি খুশি মনে লাগছিল। অতসী রুমে গিয়ে শুধু পায়চারি করতে লাগলো। সে কিছুতে স্থির হতে পারছিল না। ইভানের বাবা যেভাবে ছেলের মন জয় করে বসে আছে, সে মনে তার নামে এখন কিছু বলা যাবে না। এদিকে ইভানের হাতে সময়ও নেই। মাত্র 1 মাসে কী করে ইভান নিজেকে নির্দোষ প্রমাণ করবে? অতসী চিন্তায় এখন পাগল হয়ে যাবে। হঠাৎ ইভান প্রবেশ করলো রুমে। যে রুমে এসে দেখে অতসী কোনো দিকে না তাকিয়ে রুমের মধ্যে শুধু হাঁটাহাঁটি করছে। ইভান দাঁড়িয়ে থেকে অতসীকে দেখতে লাগলো। অতসী খেয়ালই করেনি ইভানকে।